আমার ১৪ বছরের বোনকে বাবা বাড়ি থেকে বের করে দেয়, কেননা কেউ তাকে কিডন্যাপ করে তার ইজ্জত নিয়ে নিয়েছিল। বোনকে কাঁদতে দেখে আমি নিয়ে আসি। এক রাতে আমার স্বামী রান্নাঘরে জল খাওয়ার বাহানায় গেলে আমার বোন চিৎকার করে দৌড়ে এসে মোবাইলে একটি ভিডিও দেখালো, যা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠেছিল। কেননা আমি আমার ভাই বোনেদের মধ্যে সবচেয়ে বড় ছিলাম। আমার থেকে ছোট দুই ভাই আর সবার চেয়ে ছোট আমার ১৪ বছরের বোন নেহা ছিল। ও দেখতে খুবই সুন্দরী, ওকে পুরো জাপানি পুতুলের মতো লাগতো, তাই আমরা সবাই ওকে পুতুল বলেই রাখতাম। যখন আমার বিয়ে হলো তখন ওকে ফ্রক পরে পুরোপুরি পুতুল মনে হচ্ছিল। সবার চোখের নজর ওর দিকে কেন্দ্রীভূত হয়েছিল। আমার বোনের দুধ সাদা রং আর ব্রাউন কালারের চুলে ১৪ বছর বয়সেও ওকে এত সুন্দরী লাগছিল যে যেন কোনো পরী। যে ওকে দেখতো সেই নিজের চোখের পলক ফেলতে ভুলে যেত। কিন্তু ছিল ও খুবই সরল সোজা ও এই দুনিয়ার ব্যাপারে তেমন কিছুই জানতো না। আমরা সবাই ওর এই সরলতার জন্য ওকে খুব ভালোবাসতাম। ওকে সব সময় আদর যত্নে রাখতাম। কিন্তু যখন আমার বিয়ে হলো তারপর থেকেই আমার ছোট বোনের উপরে সমস্যার পাহাড় নেমে এসেছিল। আমার বিয়ের মাস দুয়েক পরেই একদিন আমার মায়ের কাছে ফোন এলো। মা বলতে লাগলেন, নেহা এখন অবধি স্কুল থেকে বাড়িতে ফেরেনি, আমরা ওকে খুঁজেও পাচ্ছি না। সেই সময়ে সন্ধ্যা হয়ে এসেছিল, তাই এই খবর শোনার সাথে সাথেই আমি খুব টেনশনে পড়ে গেছিলাম। এরকম তো আগে কখনো হয়নি। নেহা বাড়ির কাছের স্কুলেই পড়তো, ও কোথায় যেতে পারে ভেবে ভেবে আমার হৃদয় উৎকণ্ঠা হতে শুরু করেছিল। আমার মা কান্না করেই যাচ্ছিল আর আমি ওকে নিয়ে খুব টেনশনে ছিলাম। আমার শ্বশুরবাড়িতে আমার স্বামী ছাড়াও আমার এক দেওর ছিল, যে সবেমাত্র কলেজ থেকে ফিরে এসেছিল। আমি আমার শাশুড়িকে এসব কথা জানালে তিনি আমাকে আমার বাবার বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। আমি আমার দেওরের সাথে বাইকে করে সেখানে পৌঁছে গেলাম। আমার মা কান্না করতে করতে নিজের অবস্থা খারাপ করে নিয়েছিল। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। এখন তো আমাদের পাড়াতেও খবর ছড়িয়ে গেছিল যে নেহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাড়ার অনেক মহিলা আমাদের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে কেউ বলতে লাগলেন, হয়তো ওকে অপহরণ করে নিয়ে গেছে। আবার কেউ বলতে লাগলেন, কখনো কখনো কম বয়সী মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে যায় আর তারপরে কোথাও নিয়ে গিয়ে বিয়ে করে দেয়। আমার মা আগে থেকেই কান্না করে যাচ্ছিলেন। এই সমস্ত কথা শুনে তিনি আরও বেশি কান্না করতে শুরু করে দেন। আমার বাবা আর দুই ভাই নেহাকে খুঁজতে গিয়েছে। আমাদের বাড়িতে তো যেন সমস্যার পাহাড় নেমে এসেছে। আমার নিজের চোখের জলও বন্ধ হচ্ছিল না। আমি মনে মনে ভগবানের কাছে নেহার বাড়িতে ফিরে আসার প্রার্থনা করছিলাম। রাত 10টার দিকে পাড়া প্রতিবেশীরাও যে যার বাড়ি ফিরে চলে গেছে। আমার বাবা আর ভাইয়েরাও ক্লান্ত হয়ে ফিরে এসেছে। বাবা মাথা নিচু করে বসে রইলেন। আমি বাবাকে বললাম, আমাদের পুলিশের সাহায্য নেওয়া উচিত। আমার কথা শুনে আমার ভাই বলতে লাগলো, আমরা পুলিশের কাছে গিয়েছিলাম। তাদের বক্তব্য হলো যে বেশিরভাগ সময় মেয়েরা নিজেরাই বাড়ি থেকে পালিয়ে যায় আর বিয়ে করে নেয়, আর আমাদের পুলিশদের শুধু শুধু দৌড়াদৌড়ি করে মরতে হয়। আমি বললাম, ওই পুলিশওয়ালা কি পাগল? নেহা তো সবেমাত্র 14 বছরের। আমার কথা শুনে আমার অন্য ভাই রেগে বলতে লাগলো, আজকাল আর বয়সের বাধ্যবাধক নেই। আমরা কয়েকজন বন্ধু স্কুলের ঘরে বসে নিজের চোখে দেখেছি যে স্কুল থেকে অনেকটা দূরে একটা বাইক দাঁড়িয়েছিল। সেই জায়গাটা অনেকটা দূরে ছিল। এই কারণে ঠিকঠাকভাবে ওরা চিনতে পারেনি যে ও কার সাথে বাইকে বসে গিয়েছে। কিন্তু এটা সবাই দেখেছে যে নেহা নিজের ইচ্ছাতেই সেই বাইকে উঠে বসেছে। এই খবরটা তো একটা ঝড় বয়ে নিয়ে এলো। এর মানে হলো যে নেহা নিজেই কোনো ছেলের সাথে বাইকে করে চলে গিয়েছে। এর মানে হলো ও বাড়ি থেকে পালিয়ে গেছে। কিন্তু এই কথাটার উপরে আমার মন মানছিল না। ও তো খুবই সরল আর ছোট। ও আজ অবধি আমাকে কখনোই এরকম কোনো কথা বলেনি। ও তো কখনোই আমার কাছে কোনো কিছুই লুকোতো না। মাত্র 14 বছরের একটা বাচ্চা কিভাবে এরকম করতে পারে? সেই রাতটা আমাদের সবারই খুব ভয়ানক কেটেছিল। একটা রাতে অনেক হয় একটা মেয়ের বদনামের জন্য, তাতে সে বয়সে যে অবস্থাতেই থাকুক না কেন। রাতভর আমার কাছে আমার স্বামীর ফোন আসছিল। ও বলছিল যে অফিস থেকে ফিরেই ওর জ্বর এসেছে, এই কারণে এখানে আসতে পারেনি। কিন্তু ও আমার কাছে বারবার পুতুলের খবর জিজ্ঞেস করছিল।
ও বাড়িতে ফিরেছে কি না। সকাল হলেই ও এখানে চলে আসবে। ওর শরীরে খুব জ্বর। তারপরে ও আমার ভাইদেরকে বলছিল যে আমাদের এই রকম হাতের উপরে হাত রেখে বসে থাকা উচিত না, নিজেদের বোনের জন্য চেষ্টা করা উচিত। কিন্তু আমার বাবা আর ভাইয়েরা ওর বন্ধুদের কথা বিশ্বাস করে নিয়েছিল যে আমাদের পুতুল নিজের ইচ্ছাতে কারোর সাথে পালিয়ে গেছে। কান্না করতে করতে এখন আমার মায়ের চোখের জলও শুকিয়ে গেছে। যাই হোক, সকালবেলায় আমার স্বামী এখানে চলে এলো। দুপুরবেলা আমাদের গলিতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। যখন বাইরে বেরিয়ে দেখা হলো তখন আমাদের সবার হুঁশ উড়ে গেল, কেননা নেহা পাগলের মতো অবস্থায় কান্না করতে করতে বাড়ির দিকে হেঁটে আসছিল। আর পাড়ার মহিলারা ওর কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিল, কিন্তু ও চুপ ছিল। আমি দৌড়ে নিজের বোনের কাছে গিয়ে ওকে বুকে জড়িয়ে নিলাম। তখন ও হাউমাউ করে কান্না করতে লাগলো। আমি ওকে বাড়ির ভেতরে নিয়ে এলাম। ওকে দেখেই আমার বাবা আর ভাইয়েরা রেগে আগুন হয়ে বলতে লাগলো, এ আমাদের সম্মানের চিতা জ্বালিয়ে ফিরেছে। এই কারণে আমরা একে কোনো মতেই নিজেদের বাড়িতে থাকতে দেব না। আমার মা কালকে অবধি যে নেহার জন্য ছটপট করছিল, সেও ওকে দেখে রেগে গেল। আমার বাবা আর ভাইয়েরা পুতুলকে দেখার সাথে সাথে ওর কাছে এলো আর জিজ্ঞেস করতে লাগলো যে বল, সে কে ছিল যার সাথে তুই মোটর সাইকেলে বসে গিয়েছিলি। অদ্ভুত ব্যাপার এটাই ছিল যে ও একদম চুপ হয়েছিল, কিছুই আর ওর চুপ থাকাটা যেন আমার বাবা আর ভাইদের চোখে ওকে অপরাধী বানিয়ে দিয়েছিল। আমিও পুতুলের কাছে অনেকবার জিজ্ঞেস করলাম যে সব কিছু বলে দে, কাউকে ভয় পাস না, বল যে ওই মোটর সাইকেলে কে ছিল। কিন্তু আমার প্রশ্নের কোনো জবাবই দিল না, শুধু চুপচাপ চোখের জল ফেলে যাচ্ছিল। আমার বাবা ওর হাত ধরে ওকে বাড়ি থেকে বাইরে ধাক্কা দিয়ে দিল আর ও গলিতে গিয়ে পড়ল। এরপরে আমার বাবা বলতে লাগলো, যার সাথে চলে গিয়েছিলি তার কাছে আজকেও এখান থেকে চলে যা, এখানে আমাদের বাড়িতে তোর কোনো জায়গা নেই। এটা বলেই আমার বাবা ওর মুখের উপরে দরজা বন্ধ করে দিল। আমি আমার বাবাকে অনেকবার বললাম যে বাবা, এটা তুমি কি করছো, পুতুল কোথায় যাবে। তখন বাবা বলতে লাগলেন, আমি একে বাড়িতে রেখে গোটা পৃথিবীর বদনাম নিজের মাথায় নিতে পারবো না। সমাজের লোকজন আমাকে শান্তিতে বাঁচতে দেবে না, তাই ভালো হয় এ যেখান থেকে এসেছে সেখানেই চলে যাক, না হলে মরে যাক। না জানি এই শব্দ আমার বাবা কিভাবে নিজের মুখ থেকে বের করছিল। আমি বাবাকে অনেক বোঝালাম, ভাইদের কাছে অনেক অনুরোধ করলাম। আমার স্বামী অনন্তও তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু না, আমার বাবা পুতুলকে বাড়িতে রাখতে রাজি ছিলেন না। আমার ভাইয়েরা, কিন্তু আমি নিজের বোনকে এই রকম অসহায় অবস্থায় ছাড়তে পারিনি। আমি অনন্তকে বললাম, এখন আমাদের বাড়ির লোকেরা রেগে আছে, এই কারণে আমরা পুতুলকে আমাদের বাড়িতে নিয়ে যাই। যখন আমার বাবা ভাইদের রাগ ঠান্ডা হয়ে যাবে তখন আবার ওকে এখানে পাঠিয়ে দেব। আমার স্বামী আমার কথায় রাজি হয়ে গেল আর আমি পুতুলকে নিজের সাথে করে নিজের বাড়িতে নিয়ে চলে এলাম। আমার শাশুড়ি সমস্ত ঘটনা জানতেন। তিনি আমাকে বলতে লাগলেন, বৌমা, একে কেন আমাদের বাড়িতে নিয়ে এসেছো? এই রকম মেয়েদের বাড়িতে আশ্রয় দেওয়ার বদলে এদেরকে মেরে ফেলা উচিত। বয়স দেখো এর, আর এই বয়সেই কি জঘন্য কাজ করে বসে আছে। আমার শাশুড়িও পুতুলকে বাড়িতে রাখতে কোনো মতেই রাজি হচ্ছিলেন না, কিন্তু আমার স্বামী তাকে বুঝিয়ে শুনিয়ে চুপ করিয়ে দিলেন। আমার স্বামী আমার শাশুড়িকে বললেন যে ও মাত্র কয়েকদিনই এখানে থাকবে, তারপরে আবার নিজের বাড়িতে ফিরে যাবে। তাই আমি চাই এখন কিছুদিন তুমি এই ব্যাপারে চুপচাপ থাকবে। আমার শাশুড়ি এই কথা শুনে নিজের মুখ গোমড়া করে ঘরে চলে গেলেন। আমি 2 দিন পুতুলকে আমার ঘরেই রাখলাম। আমার স্বামী অনন্ত ওর ভাইয়ের সঙ্গে থাকলো। আমি পুতুলকে জিজ্ঞেস করার সব রকম চেষ্টা করে ফেলেছি, কিন্তু ও আমাকে কিছুই বলেনি। না জানি ওর কোন জিনিসটা নিয়ে এত ভয় ছিল, কেন ও সবসময় আতঙ্কে থাকতো। যখনই আমি ওর কাছে জিজ্ঞেস করতাম তখনই ও কান্না করতে শুরু করে দিত। ওর ফর্সা রং কালো হয়ে যেত। ও নিজের হাতের মুঠ পাকাতে থাকতো, কখনো কখনো নিজেই নিজের চুল টানতে শুরু করতো। আমি ওর এই অবস্থা দেখে চুপ হয়ে যেতাম, কিন্তু এই অবস্থায় বা কতদিন অবধি চলতে পারে। কিছুদিন পরেই অনন্তর ব্যবহার কেমন যেন হতে লাগলো। ও পরিষ্কার শব্দে তো কিছুই বলতো না, কিন্তু সত্যিই ও আমাদেরও নতুন নতুন বিয়ে হয়েছিল। কতক্ষণ অবধি এই জিনিসটা সহ্য করতো। আমার সাথে আমার বোন এই ঘরে নিজের ডেরা বানিয়ে নিয়েছিল। আমার শাশুড়ি অনন্তের কারণে চুপ ছিলেন, না হলে তিনি কী যে করতেন কে জানে। তিনি যখনই আমার বোনকে দেখতেন তখনই মুখ গোমড়া করে সেখান থেকে চলে যেতেন।
প্রথমে একবার আমিও ভাবলাম যে বোনকে শাশুড়ির ঘরে ঘুমাতে দেব, কিন্তু আবার ভাবলাম তিনি কখনোই পুতুলকে সহ্য করবেন না। যা কিছু হয়েছিল আমার বোনের সাথে সেটা তো ওর উপরে অত্যাচারই ছিল। ওর মানসিক অবস্থা ঠিক ছিল না। এই অবস্থায় আমার শাশুড়ি কটু কথা ওকে আরও বেশি মানসিক রোগী বানিয়ে দিতে পারত। এই কারণে এখন এটা নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম যে পুতুলকে কোথায় রাখবো। আমার শ্বশুরবাড়িতে শুধুমাত্র 3টা ঘর। একটাতে আমার শাশুড়ি থাকতো, একটা ঘরে অনন্ত থাকতো, আর একটা ঘরে আমার দেওর উত্তম থাকতো। উত্তম 18 বছর বয়সী ছেলে, ও কলেজে পড়তো। এছাড়া বাড়িতে আরও একটা ছোট্ট ঘর ছিল, যেটাতে বাড়ির ফালতু জিনিস রাখা থাকতো। যখন থেকে আমি ওকে নিজের বাড়িতে নিয়ে এসেছি তখন থেকে ও সব সময় আমার সাথে সাথেই থাকতো। এক মুহূর্তের জন্য আমার থেকে দূর হতে চাইতো না। আমি এটা অবধি জানতাম না যে ও অন্য ঘরে ঘুমাতে রাজি হবে কি না। কিছুদিন এই দোনোমনা অবস্থাতে পার হয়ে গেল, কিন্তু তারপরে একদিন অনন্ত আমাকে পরিষ্কার করে বলে দিল যে তোমার বাড়ির লোকেদের সাথে কথা বলো, পুতুল আর কতদিন অবধি এখানে থাকতে পারে। আমার মা কয়েকদিন থেকে এই কথা জিজ্ঞেস করছে যে বৌমার বোন আর কতদিন আমাদের বাড়িতে থাকবে। আমি ভাবলাম যে হয়তো বাবা আর ভাইয়েদের রাগ কিছুটা কম হয়েছে, তাই আমি পরের দিন ফোন করে আমার বাবার সাথে কথা বললাম যে পুতুলকে নিজেদের কাছে নিয়ে যাও। কিন্তু যখনই আমি এই কথা নিজের বাবার কাছে বললাম তখন তিনি বললেন যে ওকে বিষ দিয়ে মেরে ফেল, ও এ বাড়িতে এলে আমি নিজে হাতে ওকে গলা চেপে মেরে ফেলবো। এটা বলেই বাবা ফোন কেটে দিলেন। আমি খুব টেনশনে ছিলাম যে আমি এখন কি করব, কিভাবে নিজের বোনকে এই অবস্থায় ছাড়বো। কিন্তু আমি কি করতাম, কি করতে পারতাম। যাই হোক, কোন দিকে কোন রাস্তা দেখতে না পেয়ে একদিন আমি স্টোর রুমটা ভালো করে দেখলাম। সেটা খুবই ছোট্ট একটা ঘর। আমি আমার দেওরকে আমার সাথে কাজে লাগালাম আর ফালতু জিনিসপত্র বাইরে ফেলে দিলাম। এরপরে ঘরের মেঝেতে একটা বিছানা পেতে দিলাম। আমার দেওর আমার কাছে জিজ্ঞেস করতে লাগলো যে বৌদি তুমি এই সব কিছু কার জন্য করছো। আমি বললাম যে পুতুল এখন থেকে এখানেই থাকবে। আমার কথা শুনে উত্তম কিছু সময় তো চুপ থাকলো, তারপরে বলতে লাগলো তুমি তোমার বোনকে আমার ঘর দিতে পারো, আমি এখানে থেকে যাব। যখন ও নিজের বাড়িতে ফিরে যাবে তখন আবার আমি। ও সবেমাত্র এই কথাটুকুই বলেছিল, তখনই আমার কান্নার হেঁচকি শুরু হয়ে গেছিল। আমি অনেক দিন থেকে আমার মনের দুঃখ হৃদয়ে চেপে রেখেছিলাম। আমাকে কাঁদতে দেখে উত্তম চিন্তায় পড়ে গেল। আমি বললাম ওর এই বাড়ি ছাড়া অন্য কোনো ঠিকানাই নেই। আমার বাবা আর ভাইয়েরা ওর মুখ অবধি দেখতে চায় না। যদিও ফিরে যায় তাহলে ওকে জীবনের মতো শেষ করে দেবে। তুমি নিজের ঘরেই থাকো, না হলে মা আমাকে কথা শোনাতে থাকবে। আমার কথা শুনে উত্তম বলল তুমি কান্না করো না, যেটা তোমার ঠিক মনে হয় সেটাই করো। আমি স্টোর রুমটাকে একটা ঘরের রূপ দিয়ে দিলাম। কিন্তু যখন রাতের বেলা আমি পুতুলকে সেখানে ঘুমানোর জন্য বললাম তখনও আমার গলা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর আমাকে বলতে লাগলো তুমি আমাকে একলা ছেড়ো না, সে আমাকে মেরে ফেলবে। এই প্রথম কোনো শব্দ সেই লোকের ব্যাপারে পুতুলের মুখ থেকে আমি শুনলাম। ও কান্না করতে লাগলো আর বলতে লাগলো সে একদমই ভালো মানুষ নয়, সে আমাকে ছাড়বে না। আমি বললাম যে আমার সরল বোনের জীবন নষ্ট করে দিয়েছে সে কে, আমাকে বল, আমি তাকে ছাড়বো না। আমি পুতুলকে নিজের থেকে ছাড়ালাম। এরপরে ওর চোখের জল মুছে জিজ্ঞেস করতে লাগলাম। ও কিছু বলতে শুরুই করেছিল, তখনই অনন্ত অফিস থেকে ফিরে এসেছিল। পুতুল ওকে দেখে চুপ হয়ে গেল। তারপরে ও তাড়াতাড়ি করে আমার ঘরে চলে এলো। অনন্ত আমাকে বলতে লাগলো তুমি তোমার বাড়ির লোকেদের সাথে কথা বলেছো। আমি ওকে সেই সব কিছুই বলে দিলাম যেটা আমার বাবা আমাকে বলেছিল, আর সঙ্গে এটাও বলে দিলাম যে আজকের পর থেকে পুতুল স্টোর রুমে থাকবে। আমার এই কথা শুনে অনন্তর রাগী মুখে কিছুটা নরম ভাব এসে গেছিল। ও বলতে লাগলো এটা তবুও ঠিক আছে, আমি না হয় এটাকে একটা ঘরের মতোই বানিয়ে দেব, এখানে একটা সিঙ্গেল বেড বানিয়ে দেব। ও স্টোর রুমটা দেখতে দেখতে বলল আমি অনেক কষ্টে পুতুলকে স্টোর রুমে ঘুমানোর জন্য রাজি করেছি। আমি ওকে বললাম যে ও যেন নিজের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ রাখে। যতক্ষণ অবধি আমি না বলবো ততক্ষণ অবধি ও যেন দরজা না খোলে। অনেক কষ্টে ও আমার কথা বুঝেছিল। সেই সময়ে ও খুব ভয়ে ছিল, কিন্তু আমার কথা মেনে নিল। ও স্টোর রুমে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিল আর আমি আমার ঘরে ফিরে এলাম। আজকে অনন্তর মুড ভালো ছিল। ও আমাকে বলতে লাগলো ও কিছুদিনের মধ্যে স্টোর রুমকে ঘরের মতো সাজিয়ে দেবে। পরের দিন এটাই হলো, রুমটাকে একটা ঘরের মতো করে দেওয়া হলো আর পুতুল সেখানেই থাকতে লাগলো। কিন্তু থাকতো চুপচাপই। ও
অনন্ত যখনই বাড়িতে আসতো পুতুলের মুখের রং সাদা হয়ে যেত। ও তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যেত। ও উত্তমকে দেখেও তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যেত। আমার মনে হতো হয়তো এই দুর্ঘটনা পুতুলের মনে সমস্ত পুরুষের জন্য আতঙ্ক তৈরি করে দিয়েছে। কিন্তু একবার যা আমি দেখলাম সেটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। একদিন আমি সকালে দেরি করে উঠেছিলাম, কেননা ছুটির দিন ছিল। কিন্তু যখন আমি ঘুম থেকে উঠে বাইরে এলাম তখন রান্নাঘরে খুটখাট আওয়াজ শুনতে পেলাম। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম উত্তম নাস্তা বানাচ্ছে। পুতুলও সেখানে ভীত অবস্থায় এক কোণে দাঁড়িয়েছিল। উত্তম ওর সঙ্গেই কথা বলছিল আর ওকে জিজ্ঞেস করছিল যে তুমি অমলেট খাবে নাকি ডিম সিদ্ধ। উত্তম পুতুলের সঙ্গে খুব মিষ্টি সুরে কথা বলছিল, কিন্তু পুতুল খুব ভীত অবস্থায় চুপচাপ হয়ে দাঁড়িয়েছিল। আমাকে দেখে আমার কাছে এসে গেল। উত্তম ঘুরে আমাকে রান্নাঘরে দরজায় দেখে হাসতে লাগলো আর বলতে লাগলো, তোমার বোনের খুব খিদে পেয়েছিল, অনেকক্ষণ থেকে ও তোমার ঘরের বাইরে বসেছিল। আমি বললাম যে বৌদি রবিবার দেরি করে উঠবে। উত্তম খুব সাধারণভাবে কথা বলছিল, কিন্তু পুতুল আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। আমি বললাম, উত্তম তুমি পুতুলের থেকে দূরেই থাকবে। আমার কথা শুনে উত্তম খুব অবাক হয়ে আমার দিকে তাকালো আর বলতে লাগলো, বৌদি তুমি কি আমার উপরে কোনো সন্দেহ করছো? আমি বললাম, না, কিন্তু মা যদি তোমাকে এই রকম পুতুলের সঙ্গে কথাবার্তা বলতে দেখে নেয় তাহলে আমার বোনের এই বাড়িতে থাকাও বন্ধ হয়ে যাবে। এটা বলেই আমি পুতুলকে ওর ঘরে নিয়ে এলাম। কিন্তু না জানি কি ব্যাপার ছিল, ও পুতুলের সাথে কথা বলা ছাড়েনি। যখনই সুযোগ পেত পুতুলের সাথে এদিক সেদিকে কথা বলতে শুরু করে দিত। কখনো কখনো বাজার থেকে ওর জন্য চকলেটও নিয়ে আসতো। পুতুল ওকে দেখেই ভয় পেয়ে নিজের ঘরে চলে যেত। ব্যাপার শুধুমাত্র এতটুকুই ছিল না। একদিন খাবার সময় যে কথা উত্তম আমাদের সবাইকে বলল সেটা শুনে আমরা সবাই খেতেই ভুলে গেছিলাম। ও আমার শাশুড়িকে বলতে লাগলো যে ও পুতুলকে বিয়ে করতে চায়। এই কথাটাতে বাড়িতে একটা ঝড় উঠে গেল। আমার শাশুড়ি যে এতদিন অবধি অনন্তের কথায় চুপ ছিল, তিনি আজকে ফেটে পড়লেন। বলতে লাগলেন, এখনও এই মেয়েকে বাড়ি থেকে বাইরে বের কর। এই বজ্জাত মেয়ে না জানি এতটুকু বয়সে কার কার সাথে মুখ কালা করে ফেলেছে, আর এখন এ আমার ছেলের দিকে হাত বাড়িয়েছে। আমার শাশুড়ি রাগের চোটে আগুন হয়ে গেছিলেন। আমি তো নিজের শ্বাস নিতেই ভুলে গেছিলাম। উত্তমের কি দরকার ছিল এরকম কথা মুখ থেকে বের করার? হয়তো আমার সেই দিনের কথার বদলা নেওয়ার জন্যই এই সব কিছু করেছিল। ওর হয়তো আমার নিষেধ করা খারাপ লেগেছিল, তাই ও বিয়ের কথা ছেড়ে দিয়েছে। ও জানতো যে এটা শুনে পুতুলকে আমার শাশুড়ি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। অনন্ত এই কথা শুনে খুব বেশি রেগে গেছিল। আমি বললাম, উত্তম তুমি এটা কী ধরনের কথা বলছো? আমি কোনো মতেই এটা হতে দেব না। আমার কথা শুনে বলল, বিয়ে আমি নেহাকেই করব। তাতে তোমরা আমাকে যা কিছুই বলো না কেন, ভালো হয় তোমরা এই কাজটা ঘরের চার দেয়ালের মধ্যেই করে ফেলো, না হলে আমি একে নিয়ে যে কোনো মন্দিরে গিয়ে বিয়ে করে নেব। আমার শাশুড়ি এই কথা শুনে উত্তমের মুখের উপরে থাপ্পড় মেরে দিল আর বলতে লাগলো, কীরকম মুখ চালাতে শিখেছিস তুই? খবরদার আর কোনো কথা উচ্চারণ করবি না। তারপরে যা কিছু উত্তম বলল সেই কথা শুনে আমাদের সবার হুঁশ উড়ে গেল। কেননা উত্তম বলতে লাগলো, নেহার সাথে যা কিছুই হয়েছিল সেসব আমিই করেছিলাম, আমি ওর এই অবস্থার জন্য দায়ী। এই কথা শুনে আমি হতভম্ব হয়ে থেকে গেল। আমার শাশুড়িও হতবাক হয়ে ওর দিকেই তাকিয়ে রইল। অনন্তও হতবাক হয়ে গেছিল। উত্তম লজ্জিত ভাব নিয়ে মাথা নিচু করে বলল, আমার ওকে প্রথমবার দেখেই ভালো লেগে গেছিল, কিন্তু আমি জানতাম যে ওর বয়স এখনও কম, এই কারণে মা কখনোই আমার ওর সাথে বিয়ে দেবে না। আর এমনিতেও মা আমার জন্য নিজের বান্ধবীর মেয়েকে পছন্দ করে রেখেছিল, এই কারণে তিনি কখনোই এই বিয়ের জন্য রাজি হবেন না। এদিকে নেহার রূপ আর ওর কথা আমার মাথায় ছেয়েছিল। সেই দিন আমার উপরে না জানি কী ভূত চেপেছিল যে আমার মাথায় নেহাকে ছাড়া আর কিছুই আসছিল না। এই কারণে সেদিন আমি ওর স্কুল থেকে কিছুটা দূরে বাইক নিয়ে দাঁড়িয়ে রইলাম। যখন ও সেখান দিয়ে যাচ্ছিল আমি ওকে মিথ্যা বলেছিলাম যে তোমার দিদির শরীর খুব খারাপ, সে তোমাকে ডাকছে, চলো আমার সাথে। আমার কথা শুনে ও আমার বাইকে উঠে বসে। এরপরে আমি ওকে আমার এক বন্ধুর খালি বাড়িতে নিয়ে গেছিলাম। ওকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে আমি বাড়িতে ফিরে আসি, যাতে আমার উপরে সন্দেহ না হয়। তারপরে সেটাই হলো। কিছু সময় পরেই আমি বৌদিকে নিয়ে তার বাবার বাড়িতে চলে গেলাম। কিছু সময় সেখানে থেকে আমি ফিরে আবার নেহার কাছে চলে গেলাম। সেই সময় আমার মাথায় ভূত চেপেছিল, তাই সেই সময় আমার এই সরল মেয়েটার উপরে একটুও দয়া হয়নি। আমি একে আমার নিশানা বানিয়ে নিয়েছিলাম। ও
ও কান্না করতে থাকলো, আমার কাছে দয়া ভিক্ষা চাইতে লাগলো। কিন্তু আমার উপর তো শয়তান হাবি হয়ে গেছিল। আমি ওর অসহায় অবস্থার সুযোগ উঠাতে রাখলাম। তারপরে ওকে ভয় দেখালাম, ধমকালাম যে যদি ও আমার নাম নেয় তাহলে ওকে একদম শেষ করে দেব। ও ছোট ছিল, এই কারণে ভয় পেয়ে গেছিল। তারপরে ওকে সেই জায়গাতেই রেখে বাড়িতে চলে এলাম। পরে আমার অনুভব হয়েছিল যে যা কিছু আমি করেছি সেটা ভুল ছিল। আমি ভাবলাম যখন নেহা বড় হবে তখন ওকে বিয়ে করে নেব। কিন্তু আমি এটা জানতাম না যে ওর বাড়ির লোক ওকে গ্রহণ করবে না। এরপরে ও এখানে এসে থাকতে লাগলো, আর আমার জন্য ওকে ছাড়া থাকা কষ্টকর হয়ে গেল। আমি ওর থেকে দূরে থাকতে পারবো না। আমি যাতে আবার অপরাধ না করে ফেলি, তাই তোমরা আমার বিয়ে নেহার সাথে দিয়ে দাও। উত্তমের কথা শুনে আমি ওকে মারতে লাগলাম। অনন্তের চেহারাও রাগের চোটে লাল হয়ে গেছিল। আমার শাশুড়ি এখন একদমই চুপচাপ হয়ে গেছিল। আমি উত্তমকে বললাম, তোমার লজ্জা হয়নি এসব করতে? আমি তোমাকে ছাড়বো না। আমি তোমার মতো জঘন্য লোকের সাথে নিজের বোনের বিয়ে কোনো মতেই দেব না। আমি তোমার উপরে কেস করব, তোমাকে জেলে পাঠিয়ে ছাড়বো। ও চুপচাপ মার খেতে থাকলো। তারপরে আবার বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে জেলে পাঠিয়ে দিতে পারো, কিন্তু এতে তোমার বোনের সম্মান ফিরে আসবে না, আর না তো কেউ একে নিজের করে নেবে। আমি সব সময় নিজের এই ভুলের জন্য অনুতপ্ত হই। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি যে একে কষ্ট দিয়েছি সেসব ভেবে আমার খুব অনুশোচনা হয়। তাই আমি একে বিয়ে করে একে সম্মান দেব। উত্তম আমার সামনে হাত জোর করেই এসব কথা বলছিল। আমার শাশুড়িও কান্না করতে লাগলো, আর উত্তমকে গালমন্দ করতে লাগলো। যাই হোক, কয়েকদিন পরে নেহার বিয়ে উত্তমের সাথে হয়ে গেল। সময় এভাবেই কাটতে লাগলো। কিন্তু একদিন আমার সামনে এই রহস্যটার নতুন একটা দিক খুলে গেল। একদিন আমি যখন বাজার থেকে ফিরলাম তখন আমার শাশুড়ি ঘুমিয়েছিলেন। আমার দেওর উত্তম বাড়িতে ছিল না। বাড়ির মেন গেটের চাবি আমার কাছেই ছিল। আমি দরজা খুললাম তো আমি আমার স্বামী অনন্ত আর নেহার কথা বলার আওয়াজ শুনতে পেলাম। আমি ভিতরে যেতে যেতে শুনতে পেলাম অনন্ত আমার বোন নেহাকে বলছে, আমাকে শুধু এটা বলে দাও যে উত্তম এই সব কিছু কীভাবে জানতে পারলো, যেটা আমি তোমার সাথে করেছিলাম। অত্যাচার তো আমি তোমার সাথে করেছিলাম, তুমি এইসব কথা ওকে কেন বলেছো? এ কথা শুনে সেই সময় আমার শরীর থেকে জীবন যেন বেরিয়ে গেছিল। পুতুল কান্না করছিল আর নাতে মাথা নাড়ছিল। অনন্ত ওর সঙ্গে এমনভাবে কথা বলছিল যেন ওকে মেরেই ফেলবে। তখনই আমার পিছনে পিছনে কারো থাকার অনুভব হলো। আমি ফিরে দেখলাম যে উত্তম দাঁড়িয়ে আছে। ও এক নজর আমার দিকে দেখে সামনে এগিয়ে গেল আর অনন্তকে ধাক্কা দিয়ে পুতুলের থেকে দূরে সরিয়ে দিল। অনন্ত আমাদের আসার শব্দ টের পায়নি। উত্তমকে দেখে পুতুল ওকে গিয়ে জড়িয়ে ধরল আর বলল, উত্তম, আমাকে এই লোকটার থেকে বাঁচাও। পুতুল তখনও কাঁপছিল। উত্তম ওকে নিজের বুকে জড়িয়ে খুব আদুরে শব্দে বলতে লাগলো যে আমি আছি তো তোমার কাছে। এখন তুমি আমার স্ত্রী, তোমার কাউকে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। অনন্তের চোখ তখন আমার দিকে পড়ল। তখন ওর হুঁশ উড়ে গেল। আমার চোখ থেকে জল পড়তে দেখে ও বুঝে গেল যে আমি সমস্ত সত্যিটা জেনে ফেলেছি। উত্তম খুব রাগী শব্দে অনন্তকে বলল, যদি সে এখন পুতুলের আশেপাশেও আসে তাহলে ও নিজেই ওকে জেলে পাঠিয়ে ছাড়বে। এটা বলেই ও পুতুলকে নিজের ঘরে নিয়ে গেল। অনন্ত আমার সামনে চোখ উঠিয়ে তাকাতে পারছিল না। আমি সেখানেই মাটিতে বসে পড়লাম। এত বড় ধাক্কা সহ্য করা আমার ক্ষমতারও বাইরে। সময় এইভাবেই কাটতে লাগলো। এখন আমার জীবন অনন্তের সাথে শুধু একটা সমঝোতা ছিল, কেননা আমি ওর বাচ্চার মা হতে যাচ্ছি। ও আমার কাছে অনেকবার নিজের ভুলের ক্ষমা চেয়েছিল, কিন্তু ওকে ক্ষমা করা আমার ক্ষমতারও বাইরে। আমার দেওর উত্তম নিজের পড়াশোনার সাথে সাথে ছোট্ট একটা চাকরিও করতো। ও আমাকে বলেছিল, বৌদি, তোমার বোনের আসল অপরাধী আমি না, বরং তোমার স্বামীই ছিল। আমাকে নেহা সব কিছু বলে দিয়েছিল। ওর অবস্থা দেখে ওর উপরে আমার খুব করুণা অনুভব হয়, আর নিজের দাদার উপরে রাগ। তাই আমি সমস্ত দোষ নিজের উপরে নিয়ে পুতুলকে নিজের স্ত্রী বানিয়ে নিই। তুমি বিশ্বাস করো, আমি ওকে দুনিয়ার সমস্ত খুশি দেব। আর হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি নেহাকে নিয়ে আলাদা হয়ে যাব। আজকে আমি ওর করুণাকে যতই প্রণাম করি না কেন সেটাই কম হতো। এখন আমি এটাই ভাবি যে যেখানে অনন্তের মতো কামিনা মানুষ থাকে সেইখানে উত্তমের মতো ভালো মানুষও থাকে। উত্তমের মতো মানুষের কারণেই পৃথিবীটা এখনও বসবাসের যোগ্য। তো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার সবাইকে, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।